20শে জুলাই আমার জন্মদিন ছিল। সেটা বিশেষ কোনো খবর নয়, তার কারণ আমি কোনো বিশেষ ব্যক্তিও নই যে আমার জন্মদিনে বিশেষ কিছু হবে। কিন্তু এই জন্মদিন উপলক্ষে ছোটোবেলা থেকেই বেশ কিছু গল্পের বই বা নন ফিকশন পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। সেটা লোভনীয় এবং নিজেও কিছু বই কেনার মতন পরিস্থিতি তৈরি হয়। নিজেকে মোটিভেট করা যায় যে এবার কিছু বই কেনা দরকার, কারণ এটা তোমার জন্মদিন। এইগুলো বিশেষ ব্যাপার, তো যার ফলে জন্মদিনটাও বিশেষ হয়ে যায়। তো আজকের ভিডিও সেই নিয়েই, কী বই উপহার পেলাম, কী বই নিজে কিনলাম, এটা তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে থাকবে যে চ্যানেলে কী বই পড়া শেষ হলো এবং কী বই এখন পড়া হচ্ছে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো আমি সৌরভ, আমি চ্যানেলের হোস্ট। যারা প্রথমবারের জন্য চ্যানেলে আসছেন তাদেরকে ওয়েলকাম। আপনারা চাইলে আমাদের কন্টেন্ট চেক করতে পারেন, যদি পছন্দ হয় তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক। তো চলুন ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। প্রথম সেকশন হচ্ছে কী বই উপহার পেলাম। ঋণ স্বীকার আগে করতে হবে, যারা উপহার দিয়েছেন ভালোবেসে তাদের সেটা আগে স্বীকার করা দরকার। প্রথম যে বই আমি উপহার পেলাম সেটা হচ্ছে ইউ ক্যান। এটা একটা মোটিভেশনাল বই, ইংরাজি বই। তার কারণ আমি ইংরাজি বইও পড়ি, আমার একটা ইংরাজি বইয়ের চ্যানেলও আছে। এটা দিয়েছে হাইওয়ে রাইডার্স বলে আমাদের একটা বাইকের গ্রুপ আছে। সেখানে সবাই খুবই কাছের বন্ধু, সবাই বন্ধুস্থানীয়, ভাইস্থানীয়। বহুদিন ধরে আমরা একসঙ্গে রাত্রিবেলা আড্ডা মারি। তো এই বছর থেকে আমাদের জন্মদিন পালন শুরু হয়েছে। হাইওয়ে রাইডার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ বইটা দেওয়ার জন্য। আচ্ছা, এই বইগুলো যে দেখাচ্ছি সেগুলো কিন্তু নট ইন অর্ডার অফ এনি প্রেফারেন্স, জাস্ট যেরকমভাবে সাজিয়েছি সেরকমভাবেই। তো প্রথম বই ছিল এটা, মোটিভেশনাল বই, নিশ্চয়ই পড়ব, কেমন হয় দেখা যাক। দ্বিতীয় বই সুকুমার সেনের গল্প সংগ্রহ। এটা একটা খুব ইউনিক বই, কারণ সুকুমার সেনকে নিয়ে পপুলার ন্যারেটিভে খুব কথাবার্তা এখন অন্তত হয় না। সুকুমার সেন আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের অন্যতম সেরা প্রাবন্ধিক, গদ্যকার। ভাষাতত্ত্বের উপরে তার অসীম জ্ঞান। তার 5টা খণ্ড আছে যত সময় আনন্দ পাবলিশার্সের, বাংলা সাহিত্যের ইতিহাস। সেটা আমার কাছে নেই, পড়াও হয়নি, কিন্তু ওটা আমার উইশ লিস্টে বহুদিন ধরে আছে। কোনো না কোনো সময় নিশ্চয়ই সেই 5টা খণ্ড কিনবো। কেনার থেকে বড় কথা হচ্ছে পড়ব। আমি বই সংগ্রাহক অবশ্যই, এবং কিন্তু তার থেকেও বেশি হচ্ছে বইয়ের পাঠক। সাজিয়ে রাখার জন্য বই কিনি না। যাই হোক, এই সুকুমার সেনের গল্প সংগ্রহের মধ্যে বেসিক্যালি ওনার 5টা বই উনি লিখেছিলেন। তার মধ্যে ছোটো ছোটো বেশ গোয়েন্দা কাহিনী আছে, যে বইগুলো এখন আউট অফ প্রিন্ট, কিন্তু গল্প সংগ্রহটা এখনও আছে। একটা রেয়ার বই, খুব ভালো বই। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র, সৃষ্ট নয়, তিনি বেসিক্যালি কালিদাসকে তার গোয়েন্দা চরিত্র বানিয়েছিলেন। কালিদাসের কথা আমরা সবাই জানি। যত সম্ভব 2 সেঞ্চুরি AD এই সময় কালিদাস লিখতেন। তাকে তিনি তার গোয়েন্দা চরিত্র বানিয়েছিলেন। কালিদাস সেই সময়ের বিভিন্ন ছোটো ছোটো ঘটনা উনি রহস্য সমাধান করছেন। আমি একটা গল্প পড়লাম, বেশ অন্যরকম লাগলো। এরকম লেখা কিন্তু পাওয়া খুব মুশকিল। তো সুকুমার সেনের গল্প সংগ্রহ, এই বইটার দাম হচ্ছে 1000 টাকা। বইটা আনন্দ পাবলিশার্সের। এটা গেল 2 নম্বর। দুটো বই পেয়েছি। আমি এই বইটা আমাকে দিয়েছে হচ্ছে অর্কপ্রভ, আমার এক খুব স্নেহের ভাই। অর্ক, তোকে অনেক ধন্যবাদ এই বই দেওয়ার জন্যে। এরপরে কিছু বই যেগুলো আমি কিনেছি। আচ্ছা, তার মধ্যে প্রথম হচ্ছে রক্তকরবী। আমি কলেজ স্ট্রিটে গেছিলাম এর মধ্যে একদিন, বইটয়ের সন্ধানে। মাঝে মাঝে ওই পাড়ায় গিয়ে ঘুরে বেড়াই, একদম সেই কলেজ লাইফ থেকে প্রচণ্ডই নিজের পাড়া। ও পাড়ায় না গেলে নিজেকে ঠিক পাঠক বলে মনে হয় না। এটা আমি কিনলাম কলেজ স্ট্রিটে বিশ্বভারতীর যে স্টলটা আছে সেখান থেকে। এটা বিশ্বভারতীর এডিশন, 120 টাকা, 10% ডিসকাউন্ট। এই হলো। এরপরে কিনলাম হচ্ছে সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড। এই বইটা বহুদিন ধরে পড়ার ইচ্ছা ছিল, পড়া হয়নি। তো আমি এই বইটা পেয়েছি কালকে কলেজ স্ট্রিটে কুটিরামের উল্টো দিকে বাংলাদেশের বইয়ের একটা নিজস্ব স্টল আছে। সেখানে শুধুমাত্র বাংলাদেশি পাওয়া যায় এবং বাংলাদেশের এডিশন সহ পাওয়া যায়। সেখান থেকে আমি এটা নিয়েছি। বইটার দাম ছিল হচ্ছে 250 টাকা, যেটা ডিসকাউন্টে আমি 200 টাকায় পেলাম। এটা বাংলাদেশের অনন্যা প্রকাশনী থেকে বেরোনো। সেলিনা হোসেনের নাম আমি প্রায় ছোটোবেলা থেকে শুনেছি, বহুদিন ধরে শুনেছি, কিন্তু কখনোই পড়া হয়নি। এইটা আমার সেলিনা হোসেনের প্রথম বই পড়া হবে। আমি খুব ইন্টারেস্টেড, আমি খুব মুখিয়ে আছি বইটা পড়ার জন্য। বইটা পড়তে আমি শুরু করে দিয়েছি, 5-6 পাতা অলরেডি পড়ে নিয়েছি। এই বইটা সম্বন্ধে শুধু ভালো কথাই শুনেছি। দেখা যাক বইটা কেমন হয়। বইটার থিম হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। তো এটা হচ্ছে 2 নম্বর। এটা আমি পড়ছিও, এখন পড়তে শুরু করে দিয়েছি।
এরপরে কিনলাম হচ্ছে গেলাম ইয়েতে ধানসিঁড়িতে গেলাম। ধানসিঁড়ি থেকে এই বইটা কিনলাম, একরোখা চিরুনি তল্লাশি। এটা এবারে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্য একাডেমি যুবা পুরস্কার পেয়েছে, রাইট। সুদেষ্ণা মৈত্রর লেখা কবিতার বই বেসিক্যালি। প্রচ্ছদ আমার ভীষণই ভালো লেগেছে, খুবই সুন্দর। এবং এই যে রিবনটা দেওয়া রয়েছে এটা বেসিক্যালি এটা লুজ হয় আর কি, আলাদা হয়ে যায়। তো এটাও বেশ রঙিন করে বানানো হয়েছে। এটা এবারে সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছে। এই বইটার দাম হচ্ছে 145 টাকা, যেটা আমার ডিসকাউন্ট করে কত পড়লো, 118 টাকা মতন কিছু একটা পড়লো, নট এক্স্যাক্টলি শিওর, মনে পড়ছে না খুব একটা। তো কবিতার বই, খুব একটা মোটা বই নয়, পাতলাই বই, পড়ে দেখবো অবশ্যই। নতুন কবি, নতুন লেখক আমাদের সর্বভারতীয় স্তরে পুরস্কার পেয়েছেন, তাদেরকে ব্যাক করা উচিত। তাদের বই অবশ্যই পড়ে দেখতে হবে, যেন নতুন লেখকেরা একেবারেই উৎসাহ পাবে না। তো এটা ছিল 3 নম্বর বই। 4 নম্বর বই ইংরাজি বই, ওসামু দাদায়ের দ্য সেটিং সান। আপনারা যারা ইংরাজি বই পড়েন তারা এই বইটার নাম অবশ্যই শুনে থাকবেন। জাপানিজ রাইটার, খুব অল্প বয়সে মারা গেছিলেন। তার এই বইটা অবশ্যই পড়ব, বহুদিন ধরেই পড়ার ইচ্ছা ছিল এটাও। দেখা যাক কেমন হয়, ইংরাজি চ্যানেলে রিভিউ থাকবে। 4 নম্বর বইটা হচ্ছে জস্টেন গার্ডনারের সোফিজ ওয়ার্ল্ড। যারা ফিলোসফি নিয়ে ইন্টারেস্টেড তারা এই বইটার কথা, এবং যারা ইংরাজি ভাষাতেও ফিলোসফি পড়েন, ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু এই বইটা ভীষণই প্রিয়। ফিলোসফি আমারও খুব পছন্দের সাবজেক্ট। ফিলোসফির উপরে বেশ কিছু বই আছে, সেসব পড়ে না দেখানো যাবে। এটা টপ 10 বেস্ট এভার ফিলোসফি, ফিকশন, অটো ফিকশন, নন ফিকশন সব কিছু মিলিয়ে এটা একটা বই আর কি। মোটামুটি 1 থেকে 2 নম্বরের মধ্যে থাকে। খুবই জনপ্রিয় একটি বই এবং প্রচুর মানুষকে জীবনের দিশা দেখাতে সাহায্য করেছে সফিজ ওয়ার্ল্ড। তো এটা এই হয়ে গেল কী বই পেয়েছিলাম, কী বই কিনলাম তার লিস্ট। চ্যানেলের এবারে বলি যে চ্যানেলের শেষ হলো কোন বই। রিসেন্ট টাইমসে শেষ হয়েছে দাড়িওয়ালা ভদ্রলোকের শেষের কবিতা। এই বইটা শেষ করলাম। এই বইটা শেষ করার পর 2-3 দিন কোনো বই পড়িনি। বই কনস্ট্যান্টলি পড়তে থাকি, কিন্তু এটা এমন একটা বই যেটা আমাকে থামিয়ে দিয়েছিল 2-3 দিন। রিফ্লেক্ট করছিলাম, কি পড়লাম, কি বুঝলাম, তার কিভাবে কোনো কিছুই নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, ভিডিওয় কি কথা বলতে পারি, তো নোটস বানাচ্ছিলাম। তো এটার স্ক্রিপ্টিং প্রায় শেষ, আসবে চ্যানেলে রিভিউ ডেফিনেটলি। শেষের কবিতা অসাধারণ, কিছু বলার নেই। এরকম উপন্যাস বাংলায় খুব কম, এটাই বলতে পারি ফর দ্য টাইম বিং। তো এটা শেষ হয়েছে। এবারে হচ্ছে এই মুহূর্তে কী বই পড়ছি, কী বই পড়ছি সেটাই একটু বলে ফেলি। একটা বই পড়ছি, সেটা হচ্ছে বাড়ি বদলে যায়, রমাপদ চৌধুরীর। এটা রমাপদ চৌধুরীর উপন্যাস সমগ্র, আনন্দ থেকে বেরোনো। এটা 6 নম্বর খণ্ড। সেটার মধ্যে বাড়ি বদলে যায় উপন্যাসটা ছিল। বাড়ি বদলে যায় উপন্যাসটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। বহুদিন ধরে পড়ার ইচ্ছা ছিল। কোন সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এই মুহূর্তে আমার মনেও নেই। সেটা যখন রিভিউ করব তখন ডেফিনেটলি দেখে নিয়ে বলে দেবো। তো এটা পড়ছি রমাপদ চৌধুরীর। এর আগে খারিজ পড়েছিলাম, অসাধারণ লেগেছিল। এরকম এক্সিস্টেন্সিয়াল নভেল বাংলাতে খুব কমই আছে আর কি। আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শহরকেন্দ্রিক সভ্যতা, আমাদের যে ক্লাসিস্ট মাইন্ডসেট একটা, শহরের লোকে আমরা যারা শহরে থাকি, সেটা যেই শহরে থাকি না কেন, তো অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বাড়ি বদলে যাইতেও হয়তো সেরকমই কিছু প্রশ্ন উঠে আসবে। পড়া হয়ে গেছে, প্রায় 24 পাতা মতন পড়া হয়েছে। 67 পাতার উপন্যাস, শেষ হলে রিভিউ আসবে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে বইটা পড়ছি সেটা হচ্ছে সুনীল গাঙ্গুলির রানু ও ভানু। সুনীল গাঙ্গুলির বই আমাদের চ্যানেলে এখনও ফিচার করেনি, নতুন চ্যানেল, 4 মাস হলো। তো রানু ও ভানু উপন্যাসটা আমি খুব ছোটোবেলায় একবার পড়েছিলাম, তখনও অসাধারণ লেগেছিল। এখন পড়ছি, অনেকটাই পড়া হয়ে গেছে, এখনও অসাধারণই লাগছে। এটা আনন্দের বই। রানু ও ভানু এমনই বই, এটা একধারে বই তো অবশ্যই, তার সঙ্গে একটা ঐতিহাসিক খণ্ডচিত্র বলা যেতে পারে রবি ঠাকুরের জীবনের, এবং প্রীতি মুখার্জি বা লেডি রানু মুখার্জির জীবনের একটা অংশ। অনেকটাই দুঃখের। এই উপন্যাস পড়ে সবসময় যে ভালো লাগবে, ভালো তো লাগবেই, তার সঙ্গে পাশাপাশি কখনো খারাপও লাগবে। শেষের দিকে ডেফিনেটলি খারাপ লাগবে। যখন রিভিউ করব সমস্ত কিছু বলবো। বইটা আমার অল্প বয়সেও 15-16 বছরে যখন পড়েছিলাম তখনও খুব ভালো লেগেছিল, এখনও আরও ভালো লাগছে।
3 নম্বর বই যেটা পড়ছি সেটা আগেও আপনাদের দেখেছিলাম পড়ছি বলে, তিতাস একটি নদীর নাম। এটা অনেক দিন ধরেই পড়ছি, এগিয়ে গেছে অনেকটা, শেষ হলে তারপর রিভিউ আসবে। অদ্বৈত মল্লবর্মণের লেখা কালজয়ী উপন্যাস। আর যেটা একটা ভাবছিলাম যে চ্যানেলে এই উপন্যাসগুলো যেগুলো পড়ছি সেগুলো সবই ছোটো ছোটো, মোটামুটি খুব বেশি সময় লাগে না পড়তে। ভাবছিলাম যে তার সঙ্গে একটা করে বড় উপন্যাস প্যারালালি পড়তে থাকবো। বড় উপন্যাস, বৃহৎ উপন্যাস যেগুলো 500, 600, 400, 700 পাতার বই, এ তো এক সিটিংয়ে বসে পড়ে ফেলে তারপরে রিভিউ দিলাম সম্ভব নয়, তাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে। একটা বই পড়তে 1-2 মাস লেগে যাবে, চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না, ওভাবে ওগুলো পড়া যাবে না। কিন্তু প্যারালালি যদি একটা বড় উপন্যাস পড়া যায়, কী পড়বো তাই ভাবছিলাম। অনেক খুঁজে পেতে প্রচুর বই আমার কাছে আছে, কিন্তু মাসুদ আহমেদের লেখা কাঞ্চন ফুলের কবি এই উপন্যাসটাই পড়া ঠিক করলাম। আমার কাছে এটা দেশ থেকে পুরো কেটে বাঁধানো রয়েছে। পুরো উপন্যাসটাই আমি দেশ থেকে কেটে কেটে, আমি যার কাছ থেকে বই বাঁধাই ছোটোবেলা থেকে তার কাছ থেকে বাঁধিয়ে নিয়েছি। কাঞ্চন ফুলের কবি সব মিলিয়ে 31টা খণ্ড আছে। এই উপন্যাসটা 31টা খণ্ডের শেষ বেরিয়েছিল হচ্ছে 2022-23 এরকম, 32টা খণ্ডে শেষ। পড়তে সময় লাগবে, হয়তো 3-4 মাস লেগে যাবে, 5 মাস লেগে যাবে, তার কারণ বাদবাকি ছোটো ছোটো উপন্যাস যেগুলো সেগুলো তো পড়া চলতেই থাকবে, সে থেমে থাকবে না। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়। জীবনানন্দ দাশ এপার বাংলা ওপার বাংলা দুদিকেরই খুব প্রিয় কবি, প্রিয় মানুষ, তার জীবন নিয়ে অনেকেরই খুব ইন্টারেস্ট আছে। যখন এটা কাঞ্চন ফুলের কবি বেরোতে শুরু করে, মাসুদ আহমেদ বাংলাদেশের একজন গদ্যকার, উনি লিখছেন, যখন বেরোতে শুরু করলো তখন থেকে ইন্টারেস্ট জেগেছিল, কিন্তু দেশের ধারাবাহিক উপন্যাস ধারাবাহিকভাবে পড়ি না, তার কোনো মানে সেই উত্তেজনাটা ধরা থাকে না। একটা পর্ব পড়লাম, আবার 15 দিন ধরে অপেক্ষা করা, মাঝখানে গল্পের যে থ্রেডস সেগুলো হারিয়ে যেতে পারে, তো সুতরাং ওভাবে পড়তে চাইনি, কেটে বাঁধিয়ে রেখেছি, তারপর পড়া হয়নি কখনো। এইবারে দেখলাম যে এই সেই সুযোগ, তো এই মোটামুটি বইপত্র পড়া হচ্ছে। বইপত্র পড়া শেষ হলো, নতুন বই সংগ্রহে আসলো, এবারে দেখা যাক যে কবে এইগুলো আস্তে আস্তে করে শেষ হয়। পড়তে থাকছি কনস্ট্যান্টলি, যখনই সময় পাচ্ছি, কাজকর্মে বাদ দিয়ে, মানে পেশা বাদ দিয়ে। যখন শেষ হবে তখন তো রিভিউ আসবেই। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন। নিজের চ্যানেলটা যদি প্রথমবার জন্য এসে থাকেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে মোটামুটি ওই ক্লাসিক লিটারেচার বাংলার এবং কন্টেম্পোরারি লিটারেরি ফিকশন, এগুলোকে আমরা পড়ছি। বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক দিকগুলো তুলে আনার চেষ্টা করছি, এবং সেই জন্য এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছি, ছুটেও বেড়াচ্ছি। তো সেই সব ভিডিও আস্তে আস্তে করে আসতে শুরু করবে। এরপরে আমরা যেটা একটা ভাবছি যে বই পড়ার জন্য ডিফারেন্ট লোকেশনে চলে যাওয়া, এবং একটা লোকেশনে বই পড়তে কীরকম লাগে এই সমস্ত কিছুই এক্সপ্লোর করার চেষ্টা করব। তার কারণ একদম শুরুর দিকে পড়াটা ছিল, রিডিংটা ছিল হচ্ছে একটা কমিউনিটি এক্সারসাইজ, সবাই মিলে একসঙ্গে বসে পড়তো আর কি, মানে গ্রিক আমলে, একদম বহু আগে, সক্রেটিসের আমলে। তারপরে আস্তে আস্তে ওটা সলিটারি এক্সারসাইজ হয়ে দাঁড়ায়। সলিটারি এক্সারসাইজ হয়ে যাওয়ার ফলে একটা যেটা সুবিধা হয়েছিল, মানুষ নিজের মতন করে বাড়ির মধ্যে একটা কোণ বেছে নিয়ে, নিজের কমিউনিটির মধ্যে একটা কোণ বেছে নিয়ে, বা বিশেষ জায়গায় গিয়ে বিশেষ বই পড়ার একটা আগ্রহ জন্মেছিল। আমিও সেভাবে পড়েছি, আমি যেখানেই যাই আমি বই নিয়ে যাই, সেটা দেশ বিদেশ রাজ্য যেখানেই হোক না কেন, আমার সঙ্গে বই থাকেই আর কি। ডিফারেন্ট জায়গায় পড়ে আমি দেখেছি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনি পাহাড়ে গিয়ে পড়তে পারেন, আপনি সমুদ্রের ধারে পড়তে পারেন, আপনি জঙ্গলে গিয়ে পড়তে পারেন, কমপ্লিটলি আলাকাটে আপনি যে কোনো জায়গাতেই পড়তে পারেন যদি পড়তে চান, যদি আপনি প্যাশনেট হন অতটাই। তো সেভাবেই আমরা চেষ্টা করবো এরপরে সেই সমস্ত ভিডিওগুলোও আনার। আপাতত আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো বই পড়বেন।